আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম নতুন আরেকটি পর্বে। আজকে আপনাদের দেখাবো লেনদেন। এটা হলো নবম এবং দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়। যারা এখনও পর্যন্ত আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, আশা করব আজকের ভিডিওর পরে যদি আপনার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই ফলো করবেন এবং বেল বাটন ক্লিক করে কিন্তু অ্যাক্টিভ থাকবেন। সেই ক্ষেত্রে কি হবে, পরবর্তীতে নতুন যত ভিডিও আমি পোস্ট করব সেটা কিন্তু আপনার হোম পেজে চলে যাবে, আপনার কষ্ট করে আমার চ্যানেলকে খুঁজতে হবে না। সো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানান। আমাকে কিন্তু ইমেইলও করতে পারেন, ইমেল অ্যাড্রেস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সো কথা না বাড়িয়ে আজকে শুরু করছি নতুন পর্ব, লেনদেন। লেনদেনের ধারণা নিয়ে কিছু কথা বলতে চাই। মানুষ সুপ্রাচীনকাল থেকেই দৈনন্দিন জীবনে হিসাব ব্যবস্থার প্রয়োজনীয়তা অনুভব করে আসছে। আদিকালে প্রত্যেকে তার প্রাত্যহিক জীবনের প্রয়োজনগুলো মেটানোর জন্য নিজেদের মধ্যে পণ্য বিনিময় করত। যে ঘটনাগুলো কোনো ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক আর্থিক অবস্থার পরিবর্তন করে, কেবলমাত্র ওই ঘটনাগুলো থেকেই কিন্তু লেনদেনের জন্ম হয়। সুতরাং দেখা যাচ্ছে সকল ঘটনাই কিন্তু লেনদেন হবে না। ব্যবসায়ের প্রকৃত আর্থিক চিত্র পাওয়ার জন্য শুধু অর্থ সম্পর্কিত ঘটনাগুলোকেই ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেন হিসেবে চিহ্নিত করা হয়। আজকে এই সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব, সুতরাং পুরো ভিডিওটি না কেটে দেখার অনুরোধ করা হলো। এবং ভিডিওতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, ফেসবুক পেজ। এই অধ্যায় শেষে আমরা যা জানতে পারবো তা হলো লেনদেনের ধারণা সম্পর্কে একটি ব্যাখ্যা আমরা জানবো, লেনদেনের প্রকৃতি শনাক্ত করতে পারবো, হিসাব সমীকরণ বিশ্লেষণ করতে পারবো এবং হিসাব সমীকরণে ব্যবসায়িক লেনদেনের প্রভাব ব্যাখ্যা করতে পারবো। আজকে আমরা কথা বলবো লেনদেন কি তা নিয়ে। লেনদেন কি শব্দটির যদি আসলে বাস্তবিক রূপ আমরা দেখতে চাই তাহলে এই শব্দটির অর্থ খুবই গুরুত্বপূর্ণ, কারণ ব্যবসায় জগতে অনেক রকমের ঘটনার উদ্ভব ঘটে। সকল ঘটনাই কিন্তু আপনি আসলে লেনদেন হিসেবে চিহ্নিত করতে পারবেন না। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য যে ঘটনাগুলো, শুধুমাত্র সেই সকল ঘটনাকে কিন্তু আপনি লেনদেন হিসেবে চিহ্নিত করতে পারবেন। এখানে দুটি ঘটনা উদাহরণস্বরূপ দেওয়া আছে, আমরা দুটি ঘটনা পড়ব এবং পড়ার পরে ব্যাখ্যা করব কেন এটি লেনদেন এবং কেন এটি লেনদেন নয়। সীমান্ত ট্রেডার্স ৫,০০০ টাকা দিয়ে অফিসের জন্য একটি আলমারি ক্রয় করলেন, আবার দোকান থেকে ফেরার পথে দুর্ঘটনায় আহত হলেন। উল্লেখ্য, দুটি ক্ষেত্রেই ঘটনার জন্ম হলো, কিন্তু প্রথমটি যেহেতু অর্থের দ্বারা পরিমাপযোগ্য এবং ব্যবসায়ের অবস্থার পরিবর্তন করেছে, সেই জন্য প্রথম ঘটনাটি লেনদেন, এবং দ্বিতীয় ঘটনা যেহেতু অর্থের সাথে সংশ্লিষ্টতা নেই তাহলে সেই ক্ষেত্রে সেটি লেনদেন নয়। কেন সেটি অর্থের সাথে সম্পর্কযুক্ত, প্রথম ঘটনাটি একটু যদি ব্যাখ্যা করি তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে সীমান্ত ট্রেডার্স ৫,০০০ টাকা দিয়ে অফিসের জন্য একটি আলমারি ক্রয় করেছেন, অর্থাৎ তিনি অফিসের জন্য ৫,০০০ টাকা খরচ করলেন এবং তার বিনিময়ে একটি আলমারি তিনি কিনলেন। সো যিনি ৫,০০০ টাকা গ্রহণ করলেন তিনি আর্থিক সুবিধা গ্রহণ করেছেন এবং অ্যাট দ্য সেম টাইম যিনি আলমারিটি কিনলেন তিনি কিন্তু সম্পদ হিসেবে আরও একটি সুবিধা গ্রহণ করেছেন। তাহলে সেই ক্ষেত্রে এখানে আর্থিক ঘটনা সম্পর্কযুক্ত, সুতরাং সেটি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। দ্বিতীয় ঘটনাটি এখানে বলা হচ্ছে যে দোকান থেকে ফেরার পথে দুর্ঘটনায় আহত হলেন, তাহলে সেই ক্ষেত্রে সেটি কিন্তু লেনদেন নয়, কারণ সেখানে আর্থিক কোনো ঘটনা সম্পর্কযুক্ত নয়। সুতরাং সেটিকে অর্থের অঙ্কে লিপিবদ্ধ করা যাবে না এবং হিসাবের বইতে আসবে না। লেনদেন কয় ধরনের হয় তা নিয়ে একটু কথা বলতে চাই। লেনদেন সাধারণত দু ধরনের হয়ে থাকে, একটি হলো বাহ্যিক লেনদেন আর একটি অভ্যন্তরীণ লেনদেন। বাহ্যিক লেনদেন হলো ব্যবসায়ের সাথে থার্ড পার্টি অথবা এক্সটার্নাল বডির সাথে কোনো লেনদেন। ধরুন আপনি একটি প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের বাইরের অন্য একটি প্রতিষ্ঠানের সাথে যদি আপনি কোনো লেনদেন করেন তাহলে সেটিকে হবে বাহ্যিক লেনদেন। এখানে উদাহরণস্বরূপ দুটি ঘটনা দেওয়া আছে। একটি হলো গিয়ে বাবুল ট্রেডার্স কর্তৃক পণ্য ক্রয় অথবা ব্যবসায় কর্তৃক বাড়িওয়ালাকে মাসিক ভাড়া প্রদান। বাবুল ট্রেডার্স যখন নাকি অন্য কোনো থার্ড পার্টি অথবা অন্য কোনো এক্সটার্নাল বডির কাছ থেকে পণ্য ক্রয় করে তাহলে সেই ক্ষেত্রে সেটি হলো একটি বাহ্যিক লেনদেন। আবার যখন নাকি বলা হচ্ছে বাড়িওয়ালাকে মাসিক ভাড়া প্রদান, আপনার প্রতিষ্ঠানের ভাড়া আপনি প্রদান করেছেন বাড়িওয়ালাকে, বাড়িওয়ালা কিন্তু আপনার প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত নয়, সুতরাং সেটি কিন্তু বাহ্যিক লেনদেন। আবার এখানে বলা হচ্ছে যে অভ্যন্তরীণ লেনদেন। অভ্যন্তরীণ লেনদেন কোনগুলো, যেগুলো কিনা ব্যবসায়ের অভ্যন্তরীণ যে কোনো পক্ষকে প্রভাবিত করে। উদাহরণস্বরূপ এখানে বলা আছে যে মেশিন ব্যবহারের ফলে উদ্বুদ্ধ অপচয় বা মূল্য হ্রাস। সো মেশিন ক্রয় করেছেন আপনি, সেই মেশিন ক্রয় করার ফলে সেটি আপনি ব্যবহার করেছেন একটি বছর এবং তার ফলে তার ক্ষতি সাধিত হয়েছে বা ক্ষয় সাধিত হয়েছে। সো এই ক্ষয়িষ্ণু কোনো সম্পদের
পরিমাপ আপনি কিন্তু অবচয় হিসেবে ধার্য করেন এবং তার মূল্য আপনি মূল যে সম্পদ সেই সম্পদের পরিমাপ থেকে হ্রাস করে তারপর কিন্তু বর্তমান মূল্যটাকে বছর শেষে অন্তর্ভুক্ত করেন। সো এটা হলো অবচয়ের ধারণা। অবচয় নিয়ে পরবর্তীতে হয়তো আমরা আরও বিশদভাবে আলোচনা করব। এখন এতটুকু জেনে রাখা প্রয়োজন যে অবচয় হলো কোনো স্থায়ী সম্পদ, মেশিনারি, ইকুইপমেন্ট, গাড়ি ইত্যাদি ব্যবহারের ফলে যে ক্ষয় হয় বা ক্ষতি সাধিত হয় তার মোট মূল্য থেকে যেই পরিমাণ টাকাটা আপনি হ্রাস করে দেখান তাকেই বলা হয় অবচয়। সো এটি কিন্তু একটি অভ্যন্তরীণ লেনদেন। আরও একটি কথা বলে রাখি যে নগদ টাকার লেনদেন বা নগদ টাকার আদান প্রদান ছাড়াও কিন্তু লেনদেনের উদ্ভব হতে পারে। দেখুন এখানে বলা হচ্ছে যে মিসেস মাহবুব উনি একজন কর্মচারী এবং উনি কাজের বিনিময়ে বেতন পেয়েছেন ২,০০০ টাকা, অথবা ঘর ভাড়া বাবদ ৩,০০০ টাকা পাওয়া গিয়েছে, এটিও কিন্তু একটি লেনদেন। সো এটি কীভাবে লেনদেন? অনেক প্রতিষ্ঠান আছে যাদের মূল পণ্যই হলো সেবা। সো যার প্রতিষ্ঠানটি হয়তোবা কোনো সেবা প্রদান করে থাকে, সেই সেবার বিনিময়ে সে যদি কোনো টাকা পেয়ে থাকে সেটি হলো তার সার্ভিস রেভিনিউ, অথবা সেটিই কিন্তু তার আয়, বাংলায় বলে সেবা আয়। এবং সার্ভিস অথবা সেবা প্রদানের মাধ্যমে আপনি অর্থ পাচ্ছেন, এটি কিন্তু একটা লেনদেন। তাহলে সেই ক্ষেত্রে অর্থে লেনদেন হতেই হবে তা কিন্তু নয়। সো লেনদেন নগদ টাকা না হয়েও কিন্তু লেনদেন হতে পারে। এখানে বলা হচ্ছে অদৃশ্যভাবে কোনো আর্থিক ঘটনা ঘটে থাকলেও তাও লেনদেন হতে পারে, যেমন দীর্ঘদিন সম্পদ ব্যবহারের ফলে যে মূল্য হ্রাস হয় তার মাধ্যমে একটি লেনদেনের সৃষ্টি হয়। একটু আগে কথা বলছিলাম অবচয় নিয়ে। দীর্ঘদিন যদি আপনি কোনো সম্পদ ব্যবহার করেন তাহলে সেই ক্ষেত্রে তার মূল্য বর্তমান মূল্যের থেকে কমে যায় এবং তার এগেনস্টে আপনি কিন্তু সেটাকে অবচয় হিসেবে দাখিল করেন এবং তার ফলে যেই মূল্য হ্রাসটি হয় সেটিও কিন্তু একটি লেনদেন বা অদৃশ্য লেনদেন। নিচে বলা আছে অর্থের আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনা, ইভেন্ট বা সেবা, সার্ভিস আদান প্রদানের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে ওই সমস্ত ঘটনা বা আদান প্রদানকে লেনদেন বলা হয়। বস্তুত দ্রব্য সামগ্রী বা সেবা কর্মের বিনিময়ের ফলে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে লেনদেনের সৃষ্টি হয়। অর্থাৎ কি বলা হচ্ছে যে লেনদেন হতে হলে যে আপনার নগদ টাকার আদান প্রদান হতেই হবে তা নয়, তা দৃশ্যমান নাও হতে পারে। অদৃশ্যমান লেনদেনও কিন্তু একটি লেনদেন, এটি কিন্তু আপনার মাথায় রাখতে হবে। তো সেই ক্ষেত্রে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য যে কোনো ঘটনা, সেটি দৃশ্যমান হোক অথবা অদৃশ্যমান হোক, সেটি একটি লেনদেন। এই অধ্যায়ের মূল উদ্দেশ্য ছিল লেনদেন চেনার উপায়। সো আপনি যদি আগে জানেন যে আসলে কোনটি লেনদেন এবং কোনটি লেনদেন নয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য খুবই ইজি জিনিসটি ব্যাখ্যা করা। লেনদেনের প্রকৃতি ও বৈশিষ্ট্যগুলো নিয়ে কথা বলবো। এতক্ষণ আমরা যা শিখেছি সেটির একটি সামারি এখানে বলা আছে। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, অর্থাৎ কোনো ঘটনা যদি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হয় তবে সেটি লেনদেন, সেটি নিয়ে এর আগে কথা বলেছি। সো এখানে অনেক তথ্য দেওয়া আছে, আপনারা যদি এটার ডিটেইলে পড়তে চান তাহলে সেই ক্ষেত্রে ভিডিওটি পজ করে পড়ে নেবেন। আমি আসলে একটু সংক্ষেপে যাচ্ছি, না হলে কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, কারণ এই কথাগুলো আমরা এর আগে বলে এসেছি। সো এটারই সামারি এখানে দিচ্ছি সো দ্যাট আপনাদের জন্য ইজি হয়, এতক্ষণ পর্যন্ত যা বোঝালাম সেটি যেন সহজে বুঝতে পারেন, সেটার একটি সামারি এখানে দেওয়া হচ্ছে। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য বলা হচ্ছে যে ঘটনা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য সেটি একটি লেনদেন। 2 নম্বরে বলা হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন। যদি কোনো ঘটনার ফলে দুটি পক্ষের কারো অর্থের অবস্থার কোনো পরিবর্তন ঘটে বা আর্থিক সমীকরণে প্রভাব ফেলে তাহলে সেটি একটি লেনদেন। অর্থনৈতিক যে সমীকরণটি রয়েছে, লেনদেনের সমীকরণ, সেটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো এই অধ্যায়ের শেষের দিকে, তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। সুতরাং তা নিয়ে আসলে কথা না বাড়াচ্ছি, কারণ অর্থের অবস্থা পরিবর্তন, হ্রাস এবং বৃদ্ধি সেটা জানতে গেলে আপনাকে জানতে হবে হিসাব সমীকরণ। হিসাব সমীকরণ নিয়ে কথা বলবো। দ্বৈত সত্তা, এখানে বলা হচ্ছে দুটি লেনদেন, একটি লেনদেন যদি সম্পন্ন হয় তাহলে সেই ক্ষেত্রে দুটি পক্ষ থাকতে হবে। ইয়েস, এর আগে বলেছিলাম যে আলমারি ক্রয়, একজন আলমারি কিনলো, আরেকজন আলমারি
বেচলো, এর মাঝখানে 5,000 টাকার লেনদেন হলো, একটি পক্ষ বেচতেছে, একটি পক্ষ কিনতেছে, মাঝখানে কিন্তু দুটি পক্ষের আবির্ভাব হয়। তাহলে সেই ক্ষেত্রে লেনদেনকে আপনি যদি অর্থের মাপকাঠিতে পরিমাপ করতে যান, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই সেখানে দুটি পক্ষ থাকতে হবে, একটি পক্ষ সুবিধা গ্রহণ করবে, একটি পক্ষ সুবিধা প্রদান করবে। পরবর্তীতে বলা হচ্ছে 4 নম্বরে স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র, অর্থাৎ লেনদেন একটি আরেকটির সাথে সম্পর্কযুক্ত হতে পারে, কিন্তু দুটি লেনদেন কিন্তু স্বতন্ত্র। এখানে যেমন বলা হচ্ছে 10,000 টাকায় পণ্য বিক্রয় করা হলো, 7 দিন পর টাকা পাওয়া গেল। এখানে দুটি লেনদেন কিন্তু সম্পর্কযুক্ত, কিন্তু একটির সাথে আরেকটি কিন্তু স্বতন্ত্র, অর্থাৎ স্বয়ংসম্পূর্ণ। 10,000 টাকায় পণ্য বিক্রয় করা হলো, এটিতে যেমন দুটি পক্ষ বিদ্যমান, একটি পক্ষ পণ্য গ্রহণ করেছে, অন্য একটি পক্ষ পণ্য প্রদান করেছে বা বিক্রয় করেছে। তাহলে সেই ক্ষেত্রে দেখুন টাকা কিন্তু এখনও আসেনি, এর আগে বলেছি নগদ টাকা না এসেও কিন্তু লেনদেন হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আপনি এটিকে একটি জাবেদায় অন্তর্ভুক্ত করবেন, সেখানে দুটি পক্ষ বিদ্যমান হবে এবং পরবর্তীতে 7 দিন পরে সেটা টাকা পাওয়া গেল, এবং সেটি কিন্তু আরও একটি ঘটনা এবং স্বয়ংসম্পূর্ণ ঘটনা, এবং তখন সেই ক্ষেত্রে কিন্তু আপনি আরও একটি জাবেদায় সেটি লিপিবদ্ধ করবেন হিসাবের বইতে। 5 নম্বরে বলা হচ্ছে দৃশ্যমানতা, অর্থাৎ লেনদেন দৃশ্যমান এবং অদৃশ্যমান উভয়ই হতে পারে। এর আগে আমরা কথা বলেছি দৃশ্যমান লেনদেন কোনগুলো, অদৃশ্য লেনদেন কোনগুলো। দৃশ্যমান না হয়েও লেনদেন ঘটতে পারে, সেটার জন্য আপনাকে বুঝতে হবে যে কোনটি অদৃশ্য কোনটি দৃশ্যমান, সেটা কিন্তু আসলে আইডেন্টিফাই করতে হবে, এবং তার জন্য আমরা পরবর্তীতে আরও ডিটেলস হয়তো ব্যাখ্যা করব। এখানে একটি উদাহরণ দেওয়া আছে, আসবাবপত্র 1,000 টাকা অবচয় খরচ ধার্য করা হয়েছে, অর্থাৎ এটি একটি অদৃশ্যমান লেনদেন। আসবাবপত্র একটি ব্যবসার জন্য একটি সম্পদ, যে সম্পদটি ব্যবহারের ফলে তার ক্ষয়িষ্ণু পরিমাণের যে অংশটি সেটি মূল আসবাবপত্রের মূল্য থেকে হ্রাস করে কিন্তু আপনার দেখাতে হয় বছর শেষে, সেটা নিয়ে আমি এর আগে কথা বলেছি। তো সুতরাং যেই ক্ষয় হলো আসবাবপত্রের ব্যবহারের ফলে যে মূল্য হ্রাস ঘটলো, সেটি কিন্তু একটি অদৃশ্যমান লেনদেন। এখানে 1,000 টাকা অবচয় হিসাবে দেখানো হয়েছে। তো সেইটি নিয়ে অবচয় আলাদা একটি চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টার নিয়ে আমরা পরবর্তীতে হয়তো বা বিশদভাবে ব্যাখ্যা করব বা কথা বলবো। এতটুকু জেনে রাখা জরুরি যে দৃশ্যমান এবং অদৃশ্যমান দুই কিন্তু লেনদেন হতে পারে। 6 নম্বরে বলা হচ্ছে ঐতিহাসিক ঘটনা, যে সকল ঘটনা আর্থিক ঘটনা পূর্বে ঘটে গেছে সেগুলোকে ঐতিহাসিক ঘটনা বলা হয়। ঐতিহাসিক ঘটনাকে লেনদেন বলা হয়। আবার ভবিষ্যতে ঘটতে পারে এমন ব্যবসায়িক আর্থিক অবস্থার পরিবর্তন করবে, সেটিও লেনদেন হিসেবে গণ্য হবে, যেমন অনাদায়ী পাওনা সঞ্চিতি, বাট্টা সঞ্চিতি ইত্যাদি। অনাদায়ী পাওনা সঞ্চিতি কী জিনিস? ব্যবসা করতে গেলে আপনি ধরে নিতে পারেন যে আপনার কিছু টাকা হয়তো বা আদায় হবে না, সো কোনো একটি পক্ষ আপনাকে টাকা দিবে না, সেটা আপনি ধরেই নিতে পারেন, খুবই স্বাভাবিক। তাহলে সেই ক্ষেত্রে আপনি সেই টাকাকে কোথায় লিপিবদ্ধ করবেন? তখন সেই ক্ষেত্রে প্রতিটি ব্যবসা একটি সঞ্চিতি তৈরি করে, অনাদায়ী পাওনা সঞ্চিতি, যেই টাকাটা হয়তো বা ব্যবসা করতে গেলে কখনো ফিরে পাওয়া যাবে না, সেই টাকার এগেনস্টে কিন্তু আপনি সেই লেনদেনটিকে লিপিবদ্ধ করেন হিসাবের বইতে। এবং বাট্টা সঞ্চিতি, সেটা নিয়ে হয়তো পরবর্তীতে আরও কথা বলবো, যে বিভিন্ন সময় ব্যবসা করতে গেলে কোম্পানিকে বাট্টা দিতে হয়, বাট্টা কী জিনিস এবং কেন দেয়, সেটা পরবর্তীতে যেই অধ্যায়গুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। কিন্তু এখানে জেনে রাখা জরুরি যে ঐতিহাসিক ঘটনা, যে ঘটনাগুলো অর্থের ঘটনা পূর্বে ঘটে গেছে, সেগুলোকে বলা হবে ঐতিহাসিক ঘটনা, এবং ঐতিহাসিক ঘটনাকে কিন্তু লেনদেন বলা হয়। কিন্তু এখানে একটু জানা জরুরি যে ভবিষ্যতে ঘটবে বা ঘটবে এরকমের যদি কোনো ঘটনা থাকে, তাহলে সেই ক্ষেত্রে সকল ঘটনাকে আপনি বলতে পারবেন না সেটি লেনদেন। ধরুন আমি বলছি আমি আগামীকাল কোম্পানির জন্য একটি মোটরসাইকেল কিনবো, যতক্ষণ পর্যন্ত না কোম্পানির জন্য মোটরসাইকেলটি কিনছি ততক্ষণ পর্যন্ত সেটিকে আপনি লেনদেন হিসেবে গণ্য করতে পারবেন না। এখানে দুইটা স্কুল অফ থট কাজ করে, সেটি নিয়ে আসলে ব্যাখ্যা না করলে বলা একটু কষ্টকর হবে। যেই ঘটনাটি ঘটে গিয়েছে সেটিকেই আপনি লেনদেন বলবেন, কিন্তু অনাদায়ী পাওনা সঞ্চিতি, বাট্টা সঞ্চিতি, এই দুটো ক্ষেত্রে আপনাকে একটু কনসিডারেশন করতে হবে। অনাদায়ী পাওনা সঞ্চিতি আমরা কেন লিপিবদ্ধ করি হিসাবের খাতায়? যখন যে পরিমাণ টাকাটা পাওয়া যায় না, ব্যবসা করতে গিয়েছেন, হয়তোবা মাল বিক্রি করেছেন, মাল বিক্রির টাকা ফেরত আসেনি, সো হঠাৎ করে আপনার ব্যবসায় একটি সংকট দেখা দিতে পারে, যে পরিমাণ টাকাটা আপনি ফেরত পাবেন না, সেই পরিমাণ টাকার জন্য কিন্তু আপনার একটা সঞ্চয় ভবিষ্যতের জন্য করে রাখতে হবে, সো দ্যাট পরবর্তী সময়ে আপনি যখন কোনো
ব্যবসা করতে গিয়ে কোনো টাকা ফেরত না পান, তাহলে সেই ক্ষেত্রে সেই সঞ্চিতির টাকা থেকে যেন আপনি সেটিকে ব্যবসায় করতে গিয়ে আপনার সমূহ বিপদকে সামাল দিতে পারেন, তার জন্য কিন্তু আমরা আসলে অনাদায়ী পাওনা সঞ্চিতিটি ব্যবসায়ে লিপিবদ্ধ করি এবং সেই সঞ্চিতি বাবদ সেই পরিমাণ টাকা সঞ্চয় করি ভবিষ্যতের জন্য। সেই ক্ষেত্রে সেটি একটি ঘটনা এবং সেই ঘটনাকে কিন্তু আপনি লেনদেন হিসেবে গণ্য করবেন। 6 নম্বরে বলা হচ্ছে হিসাব সমীকরণের প্রভাব বিস্তার। প্রতিটি লেনদেনই হিসাব সমীকরণের প্রভাব বিস্তার করে। লেনদেনের ফলে হিসাব সমীকরণের বিভিন্ন উপাদানের পরিবর্তন সাধিত হয়। সম্পদ ইকুয়াল টু দায় প্লাস মালিকানা সত্ত্ব, এ ইকুয়ালস টু এল প্লাস ওই, এ মানে হলো অ্যাসেট সমান সমান এল ফর লায়াবিলিটি ও ই হলো ওনার্স ইকুইটি, দুটো মিলে হলো কি আপনার হিসাব সমীকরণ। দুপাশের কিন্তু একটা সমান প্রভাব বিস্তার করতে হবে। শুধু এমন না যে এক পাশে বাড়লো আরেক পাশে কমে যাবে, সেটি লেনদেন হবে না। দুনো পাশেই কিন্তু প্রভাব বিস্তার করতে হবে একটা লেনদেনের ফলে। একটি আর্থিক ঘটনার ফলে হিসাব সমীকরণের উভয় পক্ষে কিন্তু সমান সমান পরিবর্তন হবে। কোনো পাশে যদি 5,000 কমে যায় তাহলে ওই পাশেও 5,000 কমতে হবে, অথবা কোনো পাশে যদি 5,000 বেড়ে যায় তাহলে এই পাশেও 5,000 বাড়তে হবে। সুতরাং কোনো ঘটনা লেনদেন কিনা তা হিসাব সমীকরণের মাধ্যমে যাচাই করা যায়। সো এটি নিয়ে আমরা পরবর্তীতে আরও কথা বলবো, হিসাব সমীকরণের কিভাবে যাচাই করা যায় এবং কিভাবে সেটা করতে হয়। এখন কথা বলবো লেনদেন চিহ্নিতকরণ নিয়ে। এখানে অনেকগুলো ঘটনা দেওয়া আছে, প্রত্যেকটি ঘটনাই হয়তোবা আর্থিক ঘটনা অথবা আর্থিক ঘটনা নয়, যে কোনো একটি আমরা যদি আইডেন্টিফাই করতে পারি সেটি একটি আর্থিক ঘটনা, তাহলে সেটি একটি লেনদেন। যদি আর্থিক ঘটনা না হয় তাহলে বলবো এটি আর্থিক ঘটনা নয়, এখানে কোনো লেনদেন সংঘটিত হয়নি। সো পরবর্তী স্লাইডে এটার আরও সামারি দেওয়া থাকবে, আমি শুধুমাত্র আপনাদের এখানে গাইডলাইনে দিয়ে দিচ্ছি যে এটি লেনদেন কিনা লেনদেন নয়, দেখলেই বুঝতে পারবেন পরবর্তী স্লাইডগুলোতে। তো বলা হচ্ছে সোহেল এন্টারপ্রাইজ 2017 সালে জানুয়ারি মাসে নিম্নলিখিত ঘটনাগুলো সম্পন্ন হয়েছে। আচ্ছা, 50,000 টাকা নিয়ে মূলধন আর নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। তাহলে সেই ক্ষেত্রে 50,000 টাকা আপনি কোম্পানিতে নিয়ে এসেছেন, একদিকে আপনার মূলধন বাড়লো 50,000, অন্যদিকে মালিকানা সত্ত্বে বাড়লো 50,000, সুতরাং এটি একটি লেনদেন। 2 নম্বরে বলা হচ্ছে নগদ 15,000 টাকার পণ্য ক্রয়। নগদ দিয়ে 15,000 টাকার পণ্য ক্রয় করেছেন, ব্যবসা থেকে 15,000 টাকা চলে গিয়েছে নগদ টাকা এবং 15,000 টাকার পণ্য আপনার কোম্পানিতে এসেছে। তো সুতরাং দুনো পক্ষের পরিবর্তন ঘটেছে আর্থিক অবস্থার, তো সেই ক্ষেত্রে সেটি একটি লেনদেন এবং এটি অর্থের অঙ্কে প্রকাশযোগ্য। 3 নম্বর বলা হচ্ছে পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ করেছেন, অর্থাৎ কোনো একটি পাওনাদার ছিল, তাকে 10,000 টাকা পরিশোধ করা হয়েছে। একদিকে কোম্পানির লায়াবিলিটি 10,000 টাকা কমে গিয়েছে, অন্যদিকে 10,000 টাকা নগদ টাকা কমে গিয়েছে। নগদ টাকা কোম্পানির জন্য অ্যাসেট এবং পাওনাদার কোম্পানির জন্য লায়াবিলিটি। সো লায়াবিলিটি কমে গিয়েছে 10,000 এবং অন্যদিকে 10,000 টাকার সম্পদ কমে গিয়েছে। হিসাব সমীকরণের দুই পক্ষে কিন্তু আপনার পরিবর্তন সাধিত হয়েছে, সুতরাং এটি অর্থের অঙ্কে প্রকাশযোগ্য, এটি একটি লেনদেন। 4 নম্বরে বলা হচ্ছে 8,000 টাকার পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান করা হলো। আপনি পণ্য ক্রয় করার জন্য অর্ডার দিয়েছেন, টাকা কোম্পানি থেকেও যায়নি, পণ্য কোম্পানিতে ফেরত ক্রয় হয়ে আসেনি, তাহলে সেই ক্ষেত্রে আপনি সেটাকে কীভাবে অর্থের অঙ্কে প্রকাশ করবেন? সুতরাং সেটি একটি লেনদেন নয়। 5 নম্বরে বলা হচ্ছে বিজ্ঞাপন বাবদ 2,000 টাকা প্রদান করা হলো। বিজ্ঞাপন আপনার কোম্পানির জন্য একটি খরচ এবং আপনি 2,000 টাকার বিনিময়ে কোনো একটি প্রতিষ্ঠান থেকে বিজ্ঞাপন দেওয়ার জন্য সেবা গ্রহণ করেছেন, সেটি আপনার জন্য একটি লেনদেন, যেহেতু 2,000 টাকার নগদ টাকা কোম্পানি থেকে চলে গিয়েছে এবং তার বিনিময়ে কিন্তু আপনি প্রমোশন বাবদ বা বিজ্ঞাপন বাবদ 2,000 টাকার সেবা পেয়েছেন কোনো একটি কোম্পানি থেকে, তাহলে সেই ক্ষেত্রে সেটি কিন্তু একটি লেনদেন। জনাব মামুনকে মাসিক 7,000 টাকা বেতনে ব্যবসায়ী ম্যানেজার নিয়োগ দেওয়া হলো। এটি কিন্তু এখানে খুব ট্রিকি একটি কোয়েশ্চেন। 7,000 টাকার বিনিময়ে একটি ম্যানেজার নিয়োগ দেওয়া হলো, তাহলে সেই ক্ষেত্রে ম্যানেজার নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু টাকা কিন্তু কোম্পানি থেকে যায়নি, সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেটিকে লেনদেন হিসেবে গ্রহণ করতে পারবেন না। যেই মুহূর্তে লেনদেন সংগঠিত হবে সেই মুহূর্তে আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। সুতরাং 7,000 টাকার বিনিময়ে কাউকে ম্যানেজার হিসেবে নিয়োগ দিয়েছেন কিন্তু তার এগেনস্টে আপনি টাকাও খরচ করেননি অথবা কোনো টাকা আপনার কোম্পানিতে আসেওনি, সেটি লেনদেন নয়। 7 নাম্বার এটি কোনো লেনদেন নয়, 6 নাম্বারটি কোনো লেনদেন নয়, কারণ এটি কোনো আর্থিক ঘটনা নয়। 7 নম্বরে বলা হচ্ছে ব্যবসা থেকে ব্যক্তিগত প্রয়োজনে মালিক 3,000 টাকা উত্তোলন করেছেন। খুবই ভালো কথা, যদি ব্যক্তিগত প্রয়োজনে মালিক 3,000 টাকা উত্তোলন করেন তাহলে মূলধন হিসাব থেকে 3,000 টাকা কমে যাবে এবং নগদ টাকা
নগদ টাকা ৩,০০০ টাকা কমে যাবে এবং মূলধন থেকে ৩,০০০ টাকা কমে যাবে, তখন মূলধনকে আপনি ডেবিট করবেন আর নগদ টাকাকে আপনি ক্রেডিট করবেন। নগদ টাকা কমে গিয়েছে, তো সুতরাং সেটি একটি লেনদেন। মালিক ব্যক্তিগত অর্থ হতে ৫০০ টাকা চুরি হয়েছে। ব্যক্তিগত অর্থ থেকে যদি মালিকের ৫০০ টাকা কেন ৫,০০০ টাকাও চুরি হোক, তাহলে সেটি কিন্তু কোনো লেনদেন নয়, কারণ মালিকের ব্যক্তিগত অর্থ কিন্তু কারবারের সম্পদ নয়। সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে যে মালিকের ব্যক্তিগত অর্থ একান্তই মালিকের, সেটি কিন্তু প্রতিষ্ঠান বা কারবারের কোনো অংশ নয়। হাশেম ব্রাদার্স হতে প্রতি মাসে ১০,০০০ টাকার পণ্য ক্রয়ের জন্য চুক্তি সম্পাদন করেছেন হাশেম ব্রাদার্সের সাথে পণ্য ক্রয়ের জন্য, কিন্তু পণ্য কিন্তু ক্রয়ও করেননি, টাকাও দেননি, তাহলে সেক্ষেত্রে সেটি কোনো আর্থিক ঘটনা নয় এবং সেটি কোনো লেনদেন নয়। ১০,০০০ টাকার মূল্যের পণ্য হানিফ ট্রেডার্সের নিকট বিক্রয় করেছেন, ধারে বিক্রয় করেছেন, অবশ্যই সেটি লেনদেন। আপনার কারবার থেকে ১০,০০০ টাকার পণ্য চলে গিয়েছে, তার বিনিময়ে আপনার ১০,০০০ টাকার একটি দেনাদার সৃষ্টি হয়েছে। তো হাশেম ট্রেডার্স আপনার কাছে একটি দেনাদার এবং আপনার ১০,০০০ টাকা কিন্তু কারবার থেকে চলে গেল, ১০,০০০ টাকার পণ্য চলে গেল, সেই পণ্য কিন্তু আপনার একটি সম্পদ। দেখুন, এই জায়গায় যেই ঘটনাগুলো এতক্ষণ ব্যক্ত করছিলাম, সেই ঘটনাগুলোরই চার্ট আকারে সমাধান দেওয়া আছে। যদি ভিডিওটি একটু পজ করেন তাহলে হয়তো বা সেটি আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন। আমি এই ভিডিওটি আর এখানে লম্বা করব না, এটি 2টা স্লাইডে 6টা এবং পরের স্লাইডে আরও বাকি 4টা দিয়ে কিন্তু 10টা যে ঘটনা এতক্ষণ ব্যক্ত করলাম, সেই ঘটনাগুলো কিন্তু সুন্দর, লেনদেন কিনা লেনদেন নয় সেটি কারণসহ ব্যাখ্যা করা আছে। সো ভিডিওটি পজ করলে আপনি সেটি দেখতে পারবেন, আপনার জন্য কিন্তু যদি সেটাতে খুব সুবিধা হবে। সো আমরা ভিডিওটি বেশি না বাড়িয়ে আপনাকে চেষ্টা করছি এটার একটা আউটকাম দেখানোর। হিসাব সমীকরণ নিয়ে কথা বলতে চাই। এখানে হিসাব সমীকরণ A = L + OE বা ওনার্স ইকুইটি নিয়ে কথা বলা আছে। এর আগে কথা বলেছিলাম একটি লেনদেন সাধারণত হিসাব সমীকরণের দুপাশেই প্রভাব বিস্তার করে। A অর্থাৎ অ্যাসেট অর্থাৎ সম্পদসমূহ, L অর্থাৎ লায়াবিলিটিস অথবা দায়সমূহ, E হলো ইকুইটিস বা মালিকানা সত্ত্বসমূহ। তো এখানে বলা আছে যে কোনো প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময়ের মোট সম্পদের পরিমাণ, মালিকানা সত্ত্ব এবং বহির্দায় সমান হবে। যে সমীকরণের মাধ্যমে এই সমতা প্রমাণ করা হয় তাকেই হিসাব সমীকরণ বলা হয়। অর্থাৎ হিসাব সমীকরণ কাকে বলে? হিসাব সমীকরণ হলো যেই সমীকরণের মাধ্যমে কোনো একটি প্রতিষ্ঠানের মোট সম্পদের পরিমাণ, মালিকানা সত্ত্ব এবং বহির্দায় সমান বিবেচনা করা হয়, তাকেই কিন্তু বলা হয় হিসাব সমীকরণ। হিসাব শাস্ত্রবিদগণ হিসাব সমীকরণ সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব এর উপাদানগুলোর পরিবর্তনকারী ঘটনাগুলোকে লেনদেন বলে আখ্যায়িত করেছেন। এতক্ষণ আমরা যে লেনদেনগুলো নিয়ে কথা বললাম, সো কোনগুলো লেনদেন? যেগুলো হিসাব সমীকরণের উভয় দিকে প্রভাব বিস্তার করে তাকেই আমরা লেনদেন বলি। যেগুলো হিসাব সমীকরণের উভয় দিকে প্রভাব বিস্তার করে না সেগুলো কিন্তু লেনদেন নয়। সো এতক্ষণ তাই নিয়ে কিন্তু কথা বললাম। লেনদেন চ্যাপ্টারটি কিন্তু মূলত ট্রানজ্যাকশন, যার ইংরেজি শব্দ, এবং ট্রানজ্যাকশন চেনার যে উপায়গুলো সেগুলো নিয়ে কিন্তু এতক্ষণ কথা বললাম। সো আরও কথা বলা হচ্ছে যে এখানে অর্থাৎ সম্পদ দায় ও মালিকানা সত্ত্বে পরিবর্তন আনয়ন ঘটনা লেনদেন হিসেবে গণ্য হয়। হিসাব সমীকরণটি নিম্নরূপ। এখানে সুন্দরভাবে হিসাব সমীকরণটি দেওয়া আছে, আপনি দেখতে পাচ্ছেন। সো আমি চলে যাচ্ছি পরের স্লাইডে, হয়তোবা সেটার আরও একটু বিশদ ব্যাখ্যা প্রদান করতে পারবো। আসুন দেখি এখানে বলা হচ্ছে সম্পদ বলতে কি বোঝায়। সম্পদ হলো কোনো অর্থনৈতিক পরিসম্পদ যা যে কোনো ব্যবসায়ের মালিকানাধীন থাকে এবং যা মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত হয়, যেমন ব্যবসায়ের মালিকানা সত্ত্ব, ব্যবসায়ের আসবাবপত্র, দালান কোঠা, কলকবজা ইত্যাদি। দায় কাকে বলে? আসলে দায় হচ্ছে ব্যবসায়ের আর্থিক দায়বদ্ধতা যা ব্যবসায়ের একটি নির্দিষ্ট সময় পরে অবশ্যই পরিশোধ করতে হবে। অর্থাৎ আমরা পাওনাদারকে বোঝাচ্ছি।
আপনি ব্যবসা করতে গেলেন, ধারে পণ্য ক্রয় বিক্রয় করেছেন, ধারে কারো কাছ থেকে টাকা ধার নিয়েছেন, ব্যবসা করার জন্য কোনো ঋণ নিয়েছেন ব্যাংক থেকে, বা কোনো বিনিয়োগকারী প্রতিষ্ঠানের কাছ থেকে বিনিয়োগ হিসেবে অর্থ ঋণ নিয়েছেন, সেটি কিন্তু আপনার দায়, এবং একটি নির্দিষ্ট সময় শেষে কিন্তু সেটা অবশ্যই পরিশোধ করতে হবে। সকল দায়ই পরিশোধযোগ্য এবং পরিশোধ করার জন্যই কিন্তু সেটি দায়। মালিকানা সত্ত্ব বলতে কি বোঝাচ্ছে? মালিকানা সত্ত্ব হলো ব্যবসায়ের মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে যাহা অবশিষ্ট থাকে তাই হলো মালিকানা সত্ত্ব। অর্থাৎ মোট সম্পদের উপর মালিকের যে দাবি তাই হলো মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বকে প্রভাবিত করার 4টি উপাদান রয়েছে, যথা মালিকের বিনিয়োগ, আয়, উত্তোলন, ব্যয় অথবা খরচ। সো মালিকানা সত্ত্ব বা ওনার্স ইকুইটির 4টি উপাদান রয়েছে। একটা হলো ওনার্স ইনভেস্টমেন্ট বা মালিকের বিনিয়োগ, আয় অথবা রেভিনিউ, উত্তোলন অথবা উইথড্রওয়াল, ব্যয় অথবা খরচ অথবা এক্সপেন্সেস। সো আমরা জানলাম যে ব্যবসাও করতে গেলে হিসাব সমীকরণের 3টি মূল উপাদান সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব, এবং মালিকানা সত্ত্বের 4টি উপাদান মালিকের বিনিয়োগ, আয়, উত্তোলন, ব্যয় অথবা খরচ। সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। সো মালিকানা সত্ত্বকে ভাঙলে 4টা উপাদান পাওয়া যায়: মালিকের বিনিয়োগ, আয়, উত্তোলন এবং ব্যয় অথবা খরচ। সো আমরা জানলাম হিসাব সমীকরণের সবগুলো উপাদান সম্পর্কে। হিসাব সমীকরণের যেই চলমান যে স্লাইড ছিল, সেই স্লাইড থেকে আমরা আসলে যেই সমীকরণটি পাই, বর্ধিত করলে কিন্তু এই সমীকরণটিই আসে। অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ক্যাপিটাল প্লাস রেভিনিউস মাইনাস এক্সপেন্সেস মাইনাস ড্রয়িংস বা উইথড্রওয়ালস। মালিক যদি কোম্পানি থেকে যে পরিমাণ টাকাটা নিয়ে যায় সেটাই কিন্তু উত্তোলন। ড্রয়িং বলে কেউ, কেউ উইথড্রওয়াল বলে, সেম থিং। সো ওইটাকেই কিন্তু ছক আকারে দেখানো হয়েছে। এতক্ষণ আমরা যে হিসাব সমীকরণটি পড়লাম, সেই হিসাব সমীকরণের যেই সামারিটা, সেই সামারিটা আমি এখানে একটু দিচ্ছি। সামারিতে বলা হচ্ছে যে হিসাব সমীকরণের মোট সম্পদ বাড়লে মোট দায় অথবা মালিকানা সত্ত্ব বাড়বে, মোট সম্পদ কমলে মোট দায় অথবা মালিকানা সত্ত্ব কমবে, একটি সম্পদ বাড়লে একটি সম্পদ কমবে, মালিকানা সত্ত্ব বাড়লে মোট দায় কমবে, এবং মালিকানা সত্ত্ব কমলে মোট দায় বাড়বে। এটা আসলে যদি আপনি উদাহরণ হিসেবে চিন্তা করেন তাহলে এটা আসলে খুব ইজি হয়। উদাহরণ না দিলে কিন্তু এই জিনিসটা বোঝা একটু কঠিন। সো আমি একটা ছোট উদাহরণ দিই। ধরুন আপনি কোম্পানিতে 5,000 টাকার পাওনাদার ছিল, সেই 5,000 টাকার পাওনাদারকে পরিশোধ করে বিদায় করে দিলেন। তো আপনার 5,000 টাকার যে পাওনাদার ছিল, সেই পাওনাদার হলো আপনার কোম্পানির জন্য একটি দায় ছিল। দায় 5,000 টাকা কমে গেল, ওদিক থেকে কোম্পানির নগদ টাকা 5,000 টাকাও কিন্তু কমে গেল। তাহলে সেক্ষেত্রে সম্পদ 5,000 টাকা কমে গিয়েছে, অন্যদিকে দায় 5,000 টাকা কমে গিয়েছে।